আমরা ধন্যবাদ জানাবো মিস্টার সন্দীপ রয়কে। উনি এত কম সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠান করতে রাজি হয়েছেন। আর ওনার সাথে মিস্টার সিদ্ধার্থ চ্যাটার্জি রয়েছেন তোপসে। ফেলুদা তো আমাদের ছোট বয়সের একটা অঙ্গাঙ্গিক ব্যাপার ছিল, আজও আছে। এখানে বলতে গিয়ে আমি তোপসে বললাম, এক এক সময় আমি একটু ওনাকে মানে তোপসেকে একটু কাব্যে উপেক্ষিত লাগে আর কি। মানে ফেলুদা এত বেশি ফোকাস পেয়েছেন, কিন্তু তোপসেরও প্রচুর রোল ছিল। আজকে আমাদের প্রথম তোপসে আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। আমি আর বিশেষ দেরি না করে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি আমাদের প্রিন্সিপাল ফাদার বেনি থমাসকে কিছু বলতে অনুরোধ করব। Honorable members, a very good afternoon to everyone. Thank you so much for gathering this evening. It's a wonderful occasion and celebrating 50 years for most of you. And for the spouses, maybe a little less than 50 or little over 50. That doesn't really matter. So 50 years of life. Life is to be celebrated. And that's the reason why you are here this evening. I really do not know how many of you are in which profession, but I'm sure you're all distinguished, either producers or directors, or high court judges or lawyers, or successful business persons, and accomplished persons in various areas of life. Our gathering this evening coincides with the 50 years of the celebrated film. Once upon a time, that was the heartthrob of young people, and at that time, dear members, dear friends, you were young, so was I. And this evening, I'm extremely happy. I would request all of you to put your hands together. We have in our midst Mr. Sandeep Ray. I only have great appreciation for his late father, whose celebrated films. I am a fan of that and continue to watch it wherever, whenever possible. Obviously, the son cannot be left far behind than the dad. He would also, perhaps in the commercial field, not much we hear, but then thank you, sir, for your availability. Thank you for you're going to enlighten us and your availability. Mr. Kushal Chakraborty and Siddhartha Chatterjee, they are yet to arrive. All right. So, other members, thank you so much for your presence this evening. Your presence will encourage one another. It will help us to foster new friendship and new relationships. A very warm welcome to one and all. And my sincere thanks and appreciation to the batch of 1996, is it? 94, long years ago, but then lovely memories, sweet memories, beautiful memories. Continue to relive the memories. A very pleasant good evening to all. Thank you. থ্যাংক ইউ ফাদার। আজকে এই অনুষ্ঠানের পেছনে একজনের নাম না বললে আমার অন্যায় হবে, সেটা হচ্ছে চন্দন মুখার্জি। আমাদের পিছনে পড়ে একটা কিছু করতে হবে বলে আমাদের বাধ্য করেছে একরকম, যে চিন্তাভাবনা করার দরকার। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে চন্দনরা 94-এ স্কুল পাশ করেছে, ওদের এবার ব্যাচটার 50 বছর বয়স হবে। ঠিক একইভাবে যারা স্কুল ছেড়েছে 74 সালে, 74 থেকে 76, তাদের স্কুল ছাড়ার 50 বছর হয়েছে। আর যারা 1974 সালে স্কুল জয়েন করেছিল, তাদের স্কুলের সাথে 50 বছর। এর ওপর বেস করেই আমরা এই সোনার কেল্লার 50 বছর আজকে সেলিব্রেট করব।
আর দেরি না করে আমি রামানদাকে মাইক দিচ্ছি। অরিজিৎ আর রামানদা এটার এবার এগিয়ে নিয়ে যাবে। বক্তাদের এবং বিশিষ্ট অতিথিদের ডেকে নেওয়ার পালা। একবার মঞ্চে ডেকে নেব শ্রী সন্দীপ রায়কে এবং শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জিকে। রামানদা, একটু জানিয়ে রাখি যে আমাদের আদরের মুকুল কুশল চক্রবর্তী একটু আগেই ফোন করেছিলেন, উনি শুটিংয়ে একটু আটকে গেছিলেন, দেরি হবে, কিন্তু উনি আমাদের সঙ্গে এই আলোচনা সভায় সোনার কেল্লা নিয়ে আড্ডায় উনি একটু পরেই জয়েন করবেন। উপস্থিত সকলকে নমস্কার জানাই। গোড়াতে যিনি আপনাদের সকলকে স্বাগত জানালেন, ওই ভদ্রলোকের নাম হচ্ছে অমিতাভ গুপ্ত। উনি নিজের নামটা বললেন না, নামটা গুপ্ত রাখলেন। উনি হচ্ছেন আমাদের সেন্ট লরেন্স ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বর্তমানে। সো দ্যাট ওয়াজ অমিতাভ গুপ্ত। বসাও শঙ্কর, তথাগত তাকে বসাও। রাইট, ওকে, তুমি এসো, বসো এখানে। হ্যাঁ, সো আমরা আজকের আলোচনাটা যতটা সম্ভব একটা ইনফর্মাল লেভেলে রাখার চেষ্টা করব, নট স্লিপিং ইনটু দ্য ক্যাজুয়াল আর কি। সো অনেকগুলো তথ্য আমাদের জানা আছে। সোনার কেল্লা আপনাদের মধ্যে অনেকেরই দেখা, হয়তো একাধিকবার দেখা, কিন্তু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যে যেমন এই যে পর্দে কে পিছে ক্যা হুয়া, সেরকম বিহাইন্ড দ্য সিনস কী কী হলো সেগুলো নিয়ে, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমি অরিজিৎকে অনুরোধ করছি, আলোচনাটা শুরু করো, তারপর আমরা ওটাকে যেমন যেমন আসে সেভাবে বাড়িয়ে নিয়ে যাব। ইজ ইট ওকে উইথ ইউ? রাইট, ফাইন। হ্যাঁ, ধন্যবাদ রামানদা। সবার আগে বলবো যে আলোচনা সভা যদি জমাতে চাই, আপনাদের মোবাইল ফোনগুলো যদি একটু সবাই সাইলেন্ট মোডে রাখেন তাহলে খুব ভালো হয়। শুরু করব আলোচনা। আপনি আস্তে আস্তেই গাড়িতে কথা হচ্ছিল, অদ্ভুত সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সোনার কেল্লার 50 বছরটা হয়তো একটু বিলম্বে সেলিব্রেট করছি, ডিসেম্বর 74 যার রিলিজ, কিন্তু এই বছর 60 বছর ফেলুদার, 60 বছর ফেলুদা প্রকাশনার, হ্যাঁ, প্রকাশনার 60 বছর। সেই প্রকাশনা থেকে, এবং আমরা যখন আস্তে আস্তে উনি সেই প্রকাশনা থেকে চলচ্চিত্রায়ন যিনি এখন করলেন, এর পিছনে অনেক ভাবনা চিন্তা। যতদূর মনে হয় বাংলা ছবিতে প্রথম কিশোর অ্যাডভেঞ্চারের গল্প, গোয়েন্দা গল্প নিয়ে প্রথম একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, এবং ওনার সঙ্গে একটা চিঠিতে, শারদীয় দেশের একটা চিঠিতে অজয় রায়ের সঙ্গে একটা চিঠি আদান প্রদান হয়েছিল, যেখানে উনি বলেছিলেন যে একটা চিত্রনাট্য লিখেছি, মনে হচ্ছে খুব ভালো, একবার এসে পড়ে যেও। তো এই নিয়ে ওনার যে উন্মাদনা, ওনার যে ভাবনা চিন্তা, প্রথম একটা এক্সপেরিমেন্ট করার, তার পিছনের ব্যাকগ্রাউন্ড কীরকমভাবে আস্তে আস্তে জিনিসটা ফর্ম হলো, সেটা নিয়ে যদি একটু বলেন কিছু। না, সোনার কেল্লা শুরু হচ্ছে গুপি গাইন দিয়ে। কারণ গুপি গাইনে উনি জয়সালমীর দেখে একেবারে মানে হি ওয়াজ বোল্ড ওভার, ওরকম একটা কেল্লা হতে পারে। তো উনি চেয়েছিলেন গুপি গাইনটা কালারে করা, কারণ সোনার কেল্লা অবভিয়াসলি মানে ওই ফোর্ট্রেসের যে কালারটা, সেটা উনি ভীষণভাবে চেয়েছিলেন যদি ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু আলটিমেটলি গুপি গাইনটা কালারে হলো না। এক হিসেবে ভালোই হয়েছে, তা নাহলে শেষে ওই রঙিন পাটটা জমতো না। তো যাই হোক, এখন তারপরে উনি সোনার কেল্লা লিখে এবং তারপরে উনি ডিসাইড করলেন যে সোনার কেল্লাটা এইবার আমি করব, সোনার কেল্লা করব, রঙিনে করব, এবং যাতে সোনার কেল্লাটা সোনার দেখায়। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং অবশ্যই একটা ফেলুদার ডিমান্ড কিন্তু ছিল, কারণ ফেলুদা তার আগে অনেকগুলো বেরিয়ে গেছে, এবং অনেকেই বিশেষ করে ছোটরা বাবাকে রিকোয়েস্ট করছিল যে আপনি তো গুপি গাইন করেছেন, এবার একটা অন্য কিছু করুন, আমাদের জন্য কিছু করুন। তো যে কারণে, এবং মজার ব্যাপার হচ্ছে গুপি গাইনটা আপনার অনুরোধে করা, গুপি গাইনটা আমার অনুরোধে করা, সোনার কেল্লাটা জেনারেল অনুরোধে করা, মানে সকলেই ভীষণভাবে বাবাকে বলেছিলেন।
তো তারপরে তো ওইভাবে হলো, স্ক্রিপ্টটা লেখা হলো। আর গল্পটা কি লেখা হয়েছিল গল্পটা অনেক আগে সিনেমা লেখা। সিনেমা করবেন বলেই নাকি? না 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 না, একেবারেই না। কিন্তু পরে ডিসাইড করলেন যে এটা নিয়ে করা যায়, এটা একটা ওয়ার্কআউট করা যায়। এবং সত্যি তখন সেভাবে এই ধরনের অ্যাডভেঞ্চার ডিটেকটিভ থ্রিলার, কারণ উনি ওটাকে তার হুডানি রাখেননি, উনি ওটাকে থ্রিলার ফরম্যাটে নিয়ে গেছিলেন। কাজেই থ্রিলারটা ওর কাছে একটা ভীষণ একটা একটা এটা একটা ছিল যে একটা করা যাক। কিন্তু এই থ্রিলারের পেছনে যে ইন্সপিরেশনটা, সেটা কোথার থেকে পেয়েছিলেন উনি, যে থ্রিলার করতে হবে? আমরা সবাই জানি যে উনি হলিউড ফিল্মসের কিছু ডিরেক্টরের ভক্ত ছিলেন, ভালো লাগতো ইটালিয়ান রিয়েলিজম, তারপর বাইসাইকেল থিভস এক্সেট্রা। এই যে থ্রিলার করার এটা মনে চাপলো কবে থেকে যে হ্যাঁ আমাকে একটা এই অডিয়েন্সের জন্য না, থ্রিলার, কারণ বাবার এমনি জেনারেল একটা থ্রিলার ফরম্যাটের প্রতি দুর্বলতা ছিল। মানে ডিটেকটিভ ফিকশনের উপর যে খুব একটা দুর্বলতা ছিল সেটা আমি বলবো না। উনি অনেক বেশি সাইফাই অ্যাডিক্ট ছিলেন। আমার মা ছিলেন ডিটেকটিভের ভক্ত, এবং মাই অনেকটা সোনার কেল্লা করার পেছনে দায়ী আর কি। অনেক ইউজুয়ালি বাড়ির গিন্নিরাই বেশি ডিটেকটিভ একেবারে হয়, একেবারে ছোটখাটো ভুল ধরে ফেললে একেবারে এবার মিথ্যে কথা বলা যায় না ওদের কাছে। হ্যাঁ, কাজেই সেটাই। আর মানে বাবা যেটা ওই হুডানিট ফরম্যাটটা যে খুব একটা পছন্দ করতেন তা নয়, কারণ শেষে ওই যেটা হয় না, শেষে একটা ক্লাইম্যাক্স হয়ে যাওয়ার পরে সকলে বসে সে একটা কেন খুন হয়েছে, খুনিকে, তো বাবার সেটা ওই ফরম্যাটটা খুব একটা পছন্দ ছিল না। কিন্তু উনি চিড়িয়াখানা করেছিলেন সেই ফরম্যাটে, যদিও চিড়িয়াখানাটা ওর করার কথা নয় সেইভাবে। তো উনি সোনার কেল্লা যখন করলেন তখন উনি ওটা থ্রিলার ফরম্যাটে নিয়ে গেলেন, যাতে ক্লাইম্যাক্সের পর ছবি শেষ হয়ে যায়, তারপরে আর বেশি বকবকানি না হয়, এই হচ্ছে ব্যাপার। এই পাত্রগুলোর যে ক্যারেক্টারাইজেশন, এগুলো তো গল্পতে অলরেডি হয়েছিল। তো এইবার আমরা সিদ্ধার্থ চ্যাটার্জির কাছে যাচ্ছি যে কতটা ইম্প্রোভাইজেশন করাটা অ্যালাউড ছিল, নাকি স্ক্রিপ্টটা টোটালি ফলো করতে হতো? কিভাবে আপনারা করেছেন এটা, সেই মুডটা? না, আমি এসব কিছু জানতামই না। 14 বছরের বয়সের ছেলে আবার কি ফরম্যাট আর কি তার ব্যাপার। একটা কাগজে লেখা থাকতো, সেটাও আমি খুব একটা একসাথে পাইনি। বাবুদার হাতের লেখাতেই স্ক্রিপ্টার থাকতো আমার যতদূর মনে পড়ে। তো ওটা দিয়েছিল পড়বার জন্য। আমি নট ইন্টারেস্টেড। আমি অ্যাকচুয়ালি মোর ইন্টারেস্টেড জটায়ু কী বললো, মোর ইন্টারেস্টেড ফেলুদা কী বললো। আমার নিজেরটা কী হবে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। তার কারণটা হচ্ছে যে ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই, অভিনয় ব্যাকগ্রাউন্ড নেই, কোনো কিছুরই ব্যাকগ্রাউন্ড নেই। হঠাৎ ক্যামেরার সামনে পৌঁছে গেছি। আর সবচেয়ে সুবিধা ছিল যে সত্যজিৎ রায় কিংবা সত্যজিৎ রায় কী সেটা আমার জানা ছিল না। মানে আমি ঠিক জানতাম না এক্স্যাক্টলি যে উনি কী লেভেলে। ওটা আস্তে আস্তে বুঝেছি ব্যাপারটা। যখন খুব ভালো বুঝেছি ততক্ষণে বয়সটা অনেক হয়ে গেছে। বাট আমার মনে হয় ওই সময় 14 বছর বয়সে এই যে ফিল্ম করার কথাটা আসলো যে সোনার কেল্লা ছবি হবে, বইটা যেভাবে লেখা হয়েছিল সেটার সাথে তো সোনার কেল্লার ছবির কোনো মিলই নেই। প্রচুর তফাৎ হয়ে গেছে, প্রচুর জায়গা চেঞ্জ হয়ে গেছে। তো ফিল্মের তো একটা ভাষা হয়, সেই জন্য সম্ভবত এটা চেঞ্জ হয়েছে। বাট অ্যাজ ফার অ্যাজ দ্যাট কোয়েশ্চেন কামস, দ্যাট আমার কী ব্যাপার ছিল, আমার কোনো ব্যাপারই ছিল না। আমি জাস্ট ক্যামেরার সামনে, ক্যামেরা অন হয়ে গেল, এটা বলে দিস, ওটা এই করে দিস, ব্যাস করে দিচ্ছিল। আর কি তোমার প্রথম চরিত্রকে তোমায় বাছাই করা, সেই গল্পটা যদি বলো একবার। বাছাই করাটাও তো একটু অদ্ভুত ব্যাপার, বিকজ ডিরেক্টররা অ্যাক্টর বাছাই করে, সেটার তো অভিজ্ঞতা আমার তো ছিল না। আচ্ছা, ডিরেক্টররা যে অ্যাক্টর বাছাই করতে বেরোয় কিংবা নিয়ে আসে তার কাছে, সেটা আমার জানা ছিল না। আর আমি তো ঠিক বাছাই হওয়ার জন্য যাইনি। আমার স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল একজন মাস্টারমশাইয়ের থ্রু দিয়ে, পার্থ বসু। তো সে হঠাৎ তার মনে হয়েছে আমাকে দেখে যে হয়তো তোপসের চরিত্রটা করলেও করতে পারে। কারণ তার আগে স্কুলে বোধহয় বলা ছিল, সবসময় স্কুলেই বলা হতো, বাচ্চা টাচ্চা মানে দরকার হলেই স্কুলেই বলা হতো। তো বলা হয়েছিল যে তোপসে খোঁজা হচ্ছে। তো আমাকে ওই ভদ্রলোক মনে হয়েছে যে এ তোপসে হলেও হতে পারবে। কী করে মনে হয়েছে আমার এখনও, পার্থদাকে কখনো জিজ্ঞেস করিনি যে তোমার মনে হলো কী করে। বাট আমি নিজে অ্যাসেস করে দেখেছিলাম যে মনে হওয়ার কোনো কারণ ছিল না। তার কারণটা হচ্ছে যে তোপসের যে চেহারাটা আমরা দেখতে অভ্যস্ত,
তার সাথে আমার সাদৃশ্য খুব একটা ছিল না। একটা হচ্ছে চুল, ধরা যাক এই কত বড় চুল, বাপরে বাপ, আমার এত বড় চুল কখনো ছিলই না। আমার চুল এই ছোট 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 ছিল। তারপরে এই যে আমি কোট ফোট পরে আছি, এর আগে আমার কাছে কোনো কোটই ছিল না বাড়িতে, আমি কোনোদিন কোটই পরিনি, আমি কোনোদিন ফুল প্যান্ট পরিনি। এরকম একটা হাফ প্যান্ট পরে হঠাৎ এই ভদ্রলোকের সামনে নিয়ে যাওয়া হলো, যাকে আবার আমি চিনি না, সে আরেক বিপদ। এবং সেরকম একটা চেহারা, না উনি তো বসেছিলেন তখন ব্যাপারটা বুঝিনি। কারণ আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম প্রথম ওই 14 বছর না, বয়সে মনে যেটা- হয়নি যে এটা একজন বিরাট ওয়েস্ট যেটা আমার- ইন্ডিয়ান ফাস্ট বোলার, ওপেনিং না, যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গলাটা খুব পছন্দ হয়েছিল, এটা ডেফিনেটলি। বাট উনি কতটা লম্বা সেটা বুঝিনি। আর একটু অবাকের ব্যাপার ছিল না যে এই লোকটার কাছে এসছি কেন, নাম্বার ওয়ান। আচ্ছা, এই ভদ্রলোক কেন প্রশ্ন করছে এত সব, এ তো করার কোনো দরকার নেই। কারণ অ্যাটলিস্ট আমার বাবার বন্ধু টন্ধু কাকা টাকারা কখনো এত প্রশ্ন করতো না, তো সেই জন্য এই লোকটা করলে হয়তো উত্তরও পেত না। হ্যাঁ, তো লাজুকভাবে চলে যেতাম ইত্যাদি। এ অনেক ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন করছে, আমার ওপর যেন জানতে চেষ্টা করছে, এরকম একটা ভাব ছিল। আর জেঠুর সামনে সেভিয়ার ছিল অলওয়েজ বাবুদা। বাবুদাকে সামনে পেলে আমি খুব কমফর্ট থাকতাম, বাট পয়েন্ট হচ্ছে তখন সেদিন বাবুদা ছিল না। তুমি কি ফেলুদা পড়ে গিয়েছিলে তার আগে? না, ফেলুদা জানতামও না। ফেলুদার নামটা তো প্রথম শুনলাম আমার মুখে, যে তুমি স্বপন কুমারের দীপককে চেনো, তুমি ব্যোমকেশ চেনো, মানে শরদিন্দুর ব্যোমকেশকে চেনো, তুই ফেলুদা পড়োনি? না, আমি চাই না, কে ফেলুদা? এখন যথারীতি একটা ছেলে গেছে যে সত্যজিৎ রায়কে চেনে না, ফেলুদার নাম শোনেনি, তার সাথে কি কথা হতে পারে? যথারীতি কথাগুলো হলো ওই আমার খেলাধুলো নিয়ে আমার একটা ইন্টারেস্ট ছিল, আউটডোর খেলা। যেমন জেঠু খুব ইনডোরটা পছন্দ করতো, আর খুব ইনডোর গেমসে খুব বেশি বুদ্ধি ছিল, তো ওই জন্যে ইনডোর গেমসগুলো ভালো করতো। আমার আবার ইনডোর গেমসে কোনো ইন্টারেস্ট ছিল না, আমার আউটডোর গেমসে ইন্টারেস্ট ছিল। তো সেটা নিয়ে আলোচনা করছিল, স্কুলে কীরকম, স্কুল ব্যাপারটা কীরকম, কারণ এটাও তো জানি না যে এই ভদ্রলোকই স্কুল তৈরি করার পেছনে একজন মাথা, এবং লোগোটা উনি ডিজাইন করেছেন, এগুলো তো আমার কিছু জানা নেই। কারণ লোকটা যে সত্যজিৎ সেটাই তো জানা নেই। সেটা তো পরে রিয়েলাইজ হলো যখন ফেলুদা বলে ব্যাপার আছে, তারপরে ফেলুদার অনেকগুলো গল্প আছে, তারপরে সোনার কেল্লা বইটা বার করে অটোগ্রাফ করে আমায় দিয়ে বললো যে এটা একটা গল্প। তো আমি তখন তাড়াতাড়ি একটু উল্টে পাল্টে দেবো। আমার স্বপন কুমারের বই দেখার অভ্যেস, তো মানে প্রথমে পেছন দিকের পাতাটা দেখতে যে খনিটা কে বলছে, তারপরে পড়তে আরম্ভ করো। তো আমি সেরকম একটা ভাবলাম যে এখানে পেছন দিকটা দেখলে পরে হয়তো কিছু পাওয়া যাবে। আর ডিটেকটিভ মানে আমাদের জেনারেল ধারণাটা খুন ওরিয়েন্টেড ব্যাপার আছে, খুন ছাড়াও যে এটা কিছু হতে পারে কোনো আইডিয়া ছিল না। যাকে সেটা তো প্রথম দর্শনে, এবং ইনোসেন্স প্লেড দ্য রাইট রোল, বিকজ দ্যাট ইনোসেন্স ইজ সামথিং উইচ হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, দ্যাট আই নিড আ তোপসে হু শুড বি ইনোসেন্ট অ্যাবাউট ইট। এবং সেটা হয়তো সেইখান থেকেই বোধ হয় পছন্দটা আমার হলো। আর সেও আরেক ঘেরাকল, মানে আমি এটা সিনেমা করবো জানো তো, ও আচ্ছা খুব ভালো। তো ওখানে তো ফেলুদা থাকবে, আর তোপসের বয়সটা অনেকটা তোমার মতন। আচ্ছা, না ভাবছি তোপসেটা যদি তুমি করো। হ্যাঁ, তোপসে আমি করি মানে এই যে সিনেমাতে আমার মা প্রথম শুনে বললো ব্যাস হইছে, সিনেমার লাইনে নেমেছে যাকে বলে। লাইনে নামার কি আছে আমি এখন পর্যন্ত বুঝতে পারি। সিনেমার লাইনে নেমে গেছে, বকে গেছে, একদম বকে গেছে। কারণ সামনেই আমার ক্লাস, আমরা হচ্ছে লাস্ট ব্যাচ অফ হায়ার সেকেন্ডারি 76, তো তখন ক্লাস 9-এ ওই সায়েন্স না আর্টস হবে, ওই একটা ঝামেলার মধ্যে থাকতাম। তো তার কিছুদিন পরেই আমার পরীক্ষা ছিল, সুতরাং লাইনে নেমে যাওয়াতে ছেলে গেল। আর সায়েন্স টাইন্স, আচ্ছা সায়েন্স নিলেই বা কী হতো তাও আমি জানি না, মানে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা নিশ্চয়ই করেছি, বা তাতে কী হয়েছে, আমার তো সায়েন্স জীবনে কোনো কাজেই আসেনি, কারণ আমি তো কমার্স লাইনের লোকজন। তখন একটা ছিল এরকম কতগুলো, সায়েন্স হলে পরে ইঞ্জিনিয়ারিং কিংবা ওই টাইপের। বাংলা নাটকে ডায়লগও হতো একটা গালাগালি হিসেবে, যে এই তুই তো কমার্স গ্র্যাজুয়েট, বলে এটা গালাগালি ছিল। রাপ্তর একটা নাটকেও ছিল। হ্যাঁ, সেটা একটু কমার্স গ্র্যাজুয়েটে মনে পড়ে গেল যে জেঠু কিন্তু এই ব্যাপারটা জানতো, চার্টার অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা, কারণ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ওনার ছবিতে
অভিনয় করেছিল, প্রশান্ত মল্লিক, মানে আমাদের সীমাবদ্ধতে। তো সেজন্য চার্টার অ্যাকাউন্টেন্সি ব্যাপারটা যেটু জানতেন, এবং যার জন্যে আমাকে খুব সিরিয়াসলি জিজ্ঞেস করতো, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ঠিকঠাক হচ্ছে। না মানে শুনেছি একবারে নাকি পাশ করা যায় না। আমি ঠিক আছে একবারে না করলে দুবারে করবো, তাতে কি এত টেনশন? বললো না, ব্যাপারটা হচ্ছে যে একবারে করলে তো জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ হয়, বাট নাও হতে পারে না। যাকে যেটুর কথা রেখেছিলাম সেটা একটা ভালো ব্যাপার। তো এনিওয়ে আমার কখনো কখনো সত্যজিতের সাথে দেখা হয়, যেটা এখানে সবাই ভাবছে যে সত্যজিতের সাথে যদি এনাদের কারোর দেখা হয় কি হতো, জানি কি হতো, বাট আমার কিছু হয়নি সেটা বলতে পারি, কারণ আমার জানা নেই সত্যজিৎ কে ছিল সেই মুহূর্তে। হ্যাঁ, সেই মুহূর্তে হয়তো জানা ছিল না। পরেও জানার সময় ততক্ষণে বন্ধুত্ব হয়ে গেছে, আর ওই ডিস্টেন্সটা ছিল না। আমি ছোটবেলায় দেখেছি ওই 24 নম্বর ট্রামে ওনাকে উঠে যেতে, উনি কিন্তু লক্ষ্য করতেন যে কাউকে ইন্টারেস্টিং পাওয়া যাচ্ছে কি না, মানে এটা প্রবণতাটা ছিল যে কমন ফোকদের মধ্যে কোনো একটা এমন ফেস খোঁজা যেটা হয়তো ফিট করে যাবে উইথ সাম ক্যারেক্টার। তো এই প্রসঙ্গে এখন সন্দীপকেও জিজ্ঞেস করতে চাইছি, কুশল আসেনি এখনও যদিও, কিন্তু এই কুশলকে বাছাই করার পেছনে কি গল্প ছিল, মানে why did he zero in on কুশল? না, সোনার কেল্লা করার দুটো কারণ ছিল, একটা হচ্ছে কুশল, একটা হচ্ছে সোনার কেল্লা। তো এখন কুশলের সঙ্গে বাবার আলাপ হয় একটা বইয়ের মারফত। কুশল অসম্ভব ভালো ছবি আঁকতো, তো তার একটা ছবির বই বেরোয়, সেখানে বিভিন্ন লোককে সে ছবিগুলো, মানে বিভিন্ন সাহিত্যিক এবং কবিদের ছবিগুলো দেখানো হয় যে তার সঙ্গে আপনি একটা ছড়া লিখুন, এরকম একটা ব্যাপার। তো বাবার কাছে কুশলের কয়েকটা ছবি আসে একটা ছড়া লিখে দেওয়ার জন্য, ওটা বই হয়ে বেরোবে আর কি। তো বিভিন্ন লোকে ছড়া লিখছেন, তো বাবা কুশলের ছবি দেখে ভীষণ ঘাবড়ে যান যে কত বয়স ইত্যাদি, এত কম বয়সে এরকম ছবি আঁকছে, এ তো সাংঘাতিক ব্যাপার, একে একবার দেখা উচিত। তো কুশলের বাবার সঙ্গে বাবার আলাপ হলো এবং বললেন যে তোমার ছেলেকে একবার আমি দেখতে চাই। তো কুশলকে দেখে হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, এবং মানে কুশলের জন্যই সোনার কেল্লাটা হয়। তারপরে তো অন্যান্য কাস্টিং হয়, এবং ফেলুর কাস্টিং কিন্তু সব থেকে শেষে হয়েছে। ফেলুর কথা কিভাবে মাথায় ছিল, কাদের মাথায় ছিল, এবং ফাইনালি হাউ ডিড হি জিরো ইনটু? না, জিরো ইনটু মানে উনি ভেবেছিলেন যে ফেলুদা একজন নতুন কেউ করবে, একজন তরতাজা নতুন কাউকে নেবেন। সব কাস্টিং হয়ে গেছে, এবং জটায়ু যে সন্তোষ দত্ত সেটা প্রথমেই উনি ঠিক করে ফেলেছিলেন যে ওটা একেবারে প্রিকাস্ট হয়েই আছে, যে সন্তোষ দত্ত, কুশল তো এসে গেছে, সিদ্ধার্থ ততদিনে এসে গেছিল, এবং কামু মুখোপাধ্যায় এবং অজয় সকলেই কাস্টিং সব হয়ে গেছে, কিন্তু ফেলুদা নেই। তো উনি বললেন যে দেখো, তো আমরা একদিন বসলাম কয়েকজন মিলে আর কি, যে তুমি এক্স্যাক্টলি কি চাইছো। আমাদের কুশলবাবু এসে গেছেন, তো তারপরে আমরা বসলাম এবং গল্প করতে করতেই কুশল এসে গেছে। হ্যাঁ, তো বসলাম আমরা, তখন উনি বললেন যে দেখো, আমার এমন একজন ফেলু চাই যে ধরো কিছুটা সৌমিত্র, কিছুটা শুভেন্দু, কিছুটা ধৃতিমান, কিছুটা বরুণচন্দ্র, এরকম একটা ব্যাপার। তখন আমি বললাম যে তুমি জীবনে কাউকে পাবে না এই কম্বিনেশনে, কাজী তুমি সেফ সাইডে খেলো, তুমি দেখো কি করতে। তারপর তো উনি সৌমিত্রবাবুকেই বাছা হলো, এবং উনি তো মোটামুটি একটা বাজার গরম করে দিলেন। তখন তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ছিল না যে একটু সৌমিত্র একটু করে জুড়ে দেবেন, সেটা ছিল না। হ্যাঁ, তো সেইভাবে হি জিরোড ইন অন কুশল। হ্যাঁ, তো এখন স্ট্রেট অ্যাওয়ে কুশলের কাছে চলে যাই। হ্যাঁ, তো যদিও অনেক দূর থেকে আসছে, এখন তারাতলা থেকে নাকি? হ্যাঁ, জিঞ্জিরা বাজার, এখানে শুটিংটা হয়। রাইট, ফাইন। আমরা এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে এই ক্যারেক্টারের জন্য কুশলকে বাছলেন কিভাবে এবং কেন। তো উনি যখন বাছলেন, হাউ ওয়াজ ইয়োর রিয়াকশন? মানে প্রথমে গিয়ে যে হ্যাঁ এই রোলটা করতে হবে। শুভ সন্ধ্যা। সবার আগে আমি আপনাদের কাছে এবং আর বাবুদা এবং বাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে আমি শুটিং করছিলাম বাইরে, আউটডোর, তো সেখানে বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই আমার আসতে দেরি হয়ে গেছে। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।
অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছিল আর কি, মানে আমি তো সোনার কেল্লা করব বলে যাইনি ওনার কাছে, বা উনিও আমাকে ডাকেননি। আমি গেছিলাম সম্পূর্ণ একটা অন্য কারণে। আমার একটি খুব ছোটবেলার আঁকার বই ছাপা হয়েছিল, আমার ছবি তোমার ছড়া বলে। আমার 3, 4, 5 বছরের আঁকা এবং বিভিন্ন কবিদের ছড়া। তো সেই ছড়া চাওয়ার জন্য প্রকাশক সত্যজিৎ রায়ের কাছে আমার কয়েকটা ছবি পাঠিয়েছিলেন। তো উনি এমনি একটা মানে কিছু একটা কথা হয়েছিল বলে, একটা 5 বছরের ছেলে ছবি এঁকেছে। তো ও বললো যে ও কি একবার, ওর বাবা বলছিল একবার ও যাবে। আপনি বলে হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিও, যেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসে। তো আমি বাবার সঙ্গে একদিন ডিসেম্বর মাসে তো গেলাম। তো উনি আমাকে অনেক আমি অনেক ছবি এঁকে দিলাম। আমার বাবা যেহেতু থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, বাবার সঙ্গে উনি থিয়েটার নিয়ে কিছু কথাবার্তা সমস্ত হলো। কথা বলতে বলতে বাবা হঠাৎ বললেন যে কুশল থিয়েটার দেখতে খুব ভালোবাসে। তো উনি বললেন তাই কি থিয়েটার দেখেছো? আমি বললাম 3 পয়সার পালা, শেরাফ গান, মঞ্জুরিয়ামের মঞ্জুরি আমার অতটা ভালো লাগেনি। ভালো মানুষটা ঠিক আছে। উনি বলছে একটা 5-6 বছরের ছেলে বলছে ভালো মানুষ ভালো লাগেনি, 3 পয়সার পালা ভালো। ও নিশ্চয়ই আমার কাছে আসছে বলে বাবা শিখিয়ে টিকিয়ে নিয়ে এসছে আর কি। তো বলছে কি বলছে কুশল? বলে হ্যাঁ ও ঠিকই বলছে। আসলে আপনাদের জানা আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই নয়, কারণ আপনারা 72, 73, 74 ওই সময় নান্দিকার রঙ্গনাতে রেগুলার শো করত। আর আমার বাবা যেহেতু অধ্যাপনা করতেন সিটি কলেজে, এবং বাবার সঙ্গে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের খুব সৌহার্দ্য ছিল, আর আমি কলকাতায় আসতে খুব ভালোবাসতাম। তখন আমরা থাকতাম কলকাতার কাছে একটি জায়গা যার নাম হচ্ছে বিরাটি। আমি কলকাতা আসতে খুব ভালোবাসতাম, নাটক দেখতে খুব ভালোবাসতাম, বিশেষ করে সেই সব নাটক যেগুলো কস্টিউম ড্রামা, সাজ পোশাক ঢাল তরোয়ার এ সমস্ত রয়েছে। তো বাবা আমাকে নিয়ে এসে রঙ্গনাতে বসিয়ে দিয়ে যেতেন। বাবা ইভিনিং কলেজ ছিল আনন্দমোহন, তো করে আমি নাটক দেখতাম। নাটক শেষ হয়ে গেলে আমাকে ওরা ড্রেসিং রুমে পাড়িয়ে রাখতো দলের ছেলেরা। তারপর বাবা কলেজ হয়ে গেলে আমাকে নিয়ে ট্রেনে করে আবার বিরাটি চলে আসতেন। তো আমি শেরাফ গান দেখেছি 10 বার, 3 পয়সার পালা দেখেছি 7-8 বার। তো বলছি এইরকম? বললো হ্যাঁ, আর বাড়িতেও নাটকে অভিনয় করে একা একা। তো এবং তার একটা ঘটনা আছে, আমি আমার বাড়ির কাজের একটি মেয়ে এসে ঘুমোচ্ছিল, ক্রেপ করবো বলে তার চুল কেটে নিয়েছিলাম। তো সেই নিয়ে পরে খুব ধুমধুমার কাণ্ড হয়েছিল আর কি। হ্যাঁ, সে কিছুতেই কাজ করবে না, আর কোনোদিন বলে আমার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে আমাকে ভাই, আমি আর কাজ করবো, এই সমস্ত হয়েছে। যাই হোক, তো তখন উনি বললেন যে তুমি না অভিনয় করো? বললাম হ্যাঁ করি তো, আমাকে দেখাও। বললাম হ্যাঁ। আর বাচ্চাদের স্মৃতি আমি অনেক বাড়িতেও দেখেছি। তখনই আমার যতদূর মনে হয় ওই 3 পয়সার পালা থেকে শেষে যখন অজিতেশ বন্দ্যোপাধ্যায় মহিনবাবু সেই বিখ্যাত গান, চেষ্টা করলেও হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু মহিমবাবুর ছুরিটা চমকাবে তখন দেখতে পাবে না। তো সেখানে একটা লাস্ট সলিলকি ছিল ওনার, যখন ফাঁসির হয়ে গেছে, দীর্ঘদিন অতি দীর্ঘদিন পরমায়ু মানুষের পরমাকাঙ্ক্ষা, মৃত্যুর প্রহরগুলি আত্মীয়জনের নীরব ব্যথায় উদ্ভাসিত হবে এই আশা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ের কাছে মৃত্যুর নির্মম চিঠি পড়ে আছে বিপ্রলব্ধা বাসনার মতো করে। লাস্টে উনি আঙুল কামড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন, আমিও কাঁদলাম আঙুল কামড়ে। তো এসে ঘুরে তাহলে বাবুদা জেঠেমাকেও মানে তবে ডেকে বললো দিয়েছে, দেখে যাওয়ার অদ্ভুত জিনিস হচ্ছে, এই জিনিস তোমার আগে কখনো দেখোনি, পরেও দেখবি কিনা জানো না। তো তো করে উনি আমাকে বললেন তুমি আমাকে এত সুন্দর সব জিনিস দেখালে, এত ছবি দিলে, আমি তোমাকে একটা ছবি এঁকে দিই। বলি উনি আমরা পোর্ট্রেট করে দিয়ে লিখলেন কুশলবাবুকে মানিক জেঠু, 30/12/72। সেটা আনন্দ থেকে যে প্রতিকৃতি বলে যে বইটা বেরিয়েছে, যাতে উনি যাদের পোর্ট্রেট করেছেন সেই ছবিটা ওখানে আছে। তো এটা চুকে বুকে গেল, উনি ছড়া দিয়ে দিলেন। এইটা হচ্ছে আমার সঙ্গে মানে সাক্ষাৎকার। তারপরে 73-এর মাঝামাঝি বা গোড়ার দিকে ওই সময় বাবাকে উনি করলেন, চিঠি লিখলেন, তখন তো ফোন টোন কিছু নেই।
দিয়ে আমি আমার সোনার কেল্লা বইটা সিনেমা করব, তো মুকুলের চরিত্রে আমি কুশলের অভিনয় ক্ষমতাকে কাজে লাগাতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি এসে আমার সঙ্গে দেখা করো। গেলাম, তারপরে লুক সেট হলো। ইনফ্যাক্ট তখন যতদূর সম্ভব বাবুদা আমাকে কারেক্ট করতে পারবে, অশনি সংকেতের হয় শুটিং বা এরকম কিছু একটা চলছিল। আমি যখন প্রথমবার বাহাত্তরে যখন গিয়েছিলাম, 72-এর শীতকালে, তো আমরা গেলাম, তারপরে লুক সেট হলো। সৌমিত্র কাকু সঙ্গে প্রথম দেখা হলো। সৌমিত্র কাকু বাবার পূর্ব পরিচিত ছিলেন, একই কলেজ থেকে পাশ করেছিলেন, বাবা সৌমিত্র কাকু 1 বছরের সিনিয়র। তাই আমি বললাম যে সৌমিত্র জেঠুকে কী বলবো, বলে শোনো আমাকে বাবা বলেন, তো হিরো জেঠু ডাক্তার শুনতে পছন্দ করবে না, যদিও আমার থেকে বয়সে বড়, তুমি এনাকে কাকু বলো। তো এইভাবে সোনার কেল্লা হ্যাপেন। তারপরে আমরা গেলাম 74-এর আউটডোর, তারপরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। মানে এই যে কাকু এবং জেঠু বলাটা সবচেয়েতে আমরা একটা আভাস পাই বাসের কন্ডাক্টরদের কাছ থেকে। আগে বলতো ভাই টিকিটটা কাটো, তারপর বলতো দাদা টিকিটটা কাটুন, তারপর বলে কাকু টিকিটটা কাটুন, তারপর জেঠু, এখন বলে দাদু টিকিটটা কাটুন। সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি যে কতটা এগিয়ে গেছি আর কি। আচ্ছা, আমরা একবার বাবলাদা একটু আমাদের একটা যে মানে সংগ্রহের মধ্যে যে স্বর্ণখনি মধ্যে যা যা কিছু আছে, তার মধ্যে এইটা সোনার কেল্লার চিত্রনাট্যের প্রথম খসড়া, প্রি ক্রেডিটস। এইটা আমার সত্যি এটা স্বর্ণখনি থেকে আমাদের পাওয়া। আপনাকে যথেষ্ট ধন্যবাদ। এটা আমরা গত বছর এই ফেলুদা 50 করার সময় এটা আলোচনার মধ্যে উঠে এসেছিল আর কি। তো এই এর পরে যেটা আমরা যে আলোচনায় যাব সেটা হচ্ছে যে সবারই শুটিং ফ্লোরে নানান ইম্প্রোভাইজেশন, সেই ইম্প্রোভাইজেশনের কথা আমরা সবার কাছেই শুনতে চাই যে ইম্প্রোভাইজেশন যখন করা হতো তার কোনো পার্টিকুলার ইনসিডেন্ট কি মনে আছে, এবং অন্যদের কি কিছু অবদান ছিল, না উনি নিজেই ঠিক করতেন যে কিভাবে ইম্প্রোভাইজ করবেন? আগে বাবুর কাছে শুনি, তারপর যারা অ্যাক্টর তাদের কাছ থেকে শুনি। ইম্প্রোভাইজেশন তো দেখুন দুটো পার্টে এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আর্টিস্টরা নিজেরাই একটা কিছু করবে বলে প্ল্যান ফ্যান করে রাখে, একটু বেশ ভালো করে চিন্তা ভাবনা ফাইনালে ওইভাবেই না ভাই যে এরকম ভাবে হবে। এখন কি হচ্ছে, ওটা করার পরে আমরা একটু তাকিয়ে থাকতাম কি বলছে, ফ্যান্টাস্টিক বলছে, স্প্লেন্ডিড বলছে, পারফেক্ট একটা কিছু বলছে। ওটা হলে পর ওটার অলরেডি এন্ডোর্সমেন্ট হয়ে যেত। আর অ্যাজ সাচ ইম্প্রোভাইজেশনে আমার যে একটা মনে পড়ছে সেটা হচ্ছে জটায়ুর একটা সিনে, সবারই মনে আছে, নাম ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে ঠাই 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 ঠাই, ওই পিস্টলটা দেখে। তো এটা হচ্ছে আপনার ঠাই ঠাই ঠাই, ওই জায়গায় ওইখানে ডাবিংয়ের সময় আমি দেখেছি একটা বেশ ভালো রকম ইম্প্রোভাইজেশন হয়েছিল। কারণ ওই ঠাই 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 মানে লাস্টে ঠাইটাটাও একটু উঁচুর দিকে, সেইটা নিয়ে একটু বোধহয় কনফিউশন টনফিউশন হচ্ছিল। সেইটা দেখলাম খুব সুন্দর ইম্প্রোভাইজ করে, তারপরে তো আলটিমেটলি ফাইনাল ব্যাপারটা হলো। অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্ন, আমার ইম্প্রোভাইজেশন বলবো না, একটা দুষ্টুমি বলতে পারি। সেটা হচ্ছে যে আমার এই যে একটা মাফলার টাইপের, আমার অলওয়েজ শীতকালে শীতের যে দেশের জায়গায় শুটিং, তো একটা মাফলার টাফলার পরার ব্যাপার থাকতো। তো মাফলারটা সাধারণত এটা তো যেমন টাইয়ের মতন পরা হয়েছে, আরেকটা হচ্ছে যে মাফলারটা এমনি জাস্ট মানে এই কাঁধের ওপর জাস্ট ঝুলিয়ে দেওয়া। তো আমার হঠাৎ মানে দুষ্টুমি মাথায় ডাকলো, এটা আমরা কালকা মিলে এই তুফানে যখন আমরা দিল্লির দিকে যাচ্ছি, এটা ওর মধ্যেই শট, মানে চলন্ত ট্রেনেই শট। তো আমার কিরকম মনে হলো দুষ্টুমিটা এরকম করি যে এটা তো ডান দিকে রাখি, এটাকে চট করে বাঁ দিকে করে দেখি ব্যাপারটা কি হয়, মানে ধরা পড়বো কি পড়বো না, টেনশন ছিল। তো মাফলারটা ডান দিকে না রেখে আমি ওই শটের আগে ওটা ইচ্ছে করে বাঁ দিকে রেখেছিলাম। এবার ক্যামেরা লুক থ্রু করে যেরকম সব ঠিকঠাক আছে তো, হ্যাঁ একদম পারফেক্ট আছে, ঠিক আছে তাহলে টেক করে নিই, হ্যাঁ হ্যাঁ টেক করে নাও। আবার উনি লুক থ্রু করছেন, ওনার কোথাও একটা খটকা লাগছে, আর আমি তো জানি আমি দুষ্টুমিটা কী করেছি। তা আমার তো এমনিতেই একটু টেনশন আরম্ভ হয়ে গেছে যে
এটা বলে দেওয়া উচিত বোধ হয়, এটা ঠিক হয়নি, এটা ধরা পড়লে ধরা পড়ে সময় নষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি। না, সময় নষ্টটা অত বুঝতাম না, এটা একটা মজা হচ্ছে, এটা কিছু মজা করতে হবে, যা হয় 14 বছর বয়সে এগুলো একটু করার একটা টেন্ডেন্সি থাকে। কুশল অনেক ছোট ছিল, এগুলো করার ওর খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমার তখন সবে অ্যাডোলেসেন্স আসছে, তো সেটা একটা দুষ্টুমি করার একটা বয়স এসে গেছে। তো এনিওয়ে 2-3 বার লুক থ্রু করে বললো যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, পুনু কন্টিনিউটি চেক করো তো। আর পুনু কি কন্টিনিউটি চেক করবে, গন্ডগোলটা তো আমি করছি। আর কন্টিনিউটি তো এরকম লেখা নেই, লেখা থাকে না যে মাফলারটা ডান দিকে ছিল লাস্ট শটে, সুতরাং ওটা কন্টিনিউটি। ওরকম কতটা ডিটেলসে লেখা থাকে না। সহজে বামপন্থী ডানপন্থী এক্সচেঞ্জও হতো না তখনকার দিনে। তো এরকম ইম্প্রোভাইজেশন, তো উল্টো নেগেটিভ ইম্প্রোভাইজেশন করার একটা খেয়াল পড়ছে। এছাড়া ইম্প্রোভাইজেশন নিশ্চয়ই করেছি, মনে পড়ছে না, মনে পড়লে বলবো। ওই শুটিং ফ্লোরের কথাই, তোমাদের তোপসের বাড়িতে যখন প্রথম যান, কুশলের মানে ইয়ের বাবা, মুকুলের বাবা, মুকুলদার যখন যান, তখন দেয়ালের আঁকার একটা গল্প যেটা তুমি দেখেছিলে আর কি। হ্যাঁ, ওটা তো দেয়াল মানে এটা কি, আমি তো কোনোদিন তার আগে স্টুডিওতে অ্যাজ শ্যুট করিনি। তো আমি দেখছি একটা ফ্রেম, একটা দরজা, সেটা দাঁড়িয়ে আছে দড়ি ফড়ি দিয়ে বাঁধা তলায়। আমি বলছি কি দেয়াল টেয়াল ছাড়া একটা দরজা, কি জানি এটা কি খুলতে হবে, এটা কি করতে হবে, যাই ভাবছি। তো জেঠু ক্যামেরা নিয়ে ওই দরজার ওপারে আর আমি এপারে, মানে সাপোজ তুমি ঘরের ভেতর থেকে আমি দরজা খুলছি, সেই শটটা আমি ফ্রন্ট টু মানে ক্যামেরাটার দিকে তাকাবো বলে ক্যামেরাটা বাইরে আছে। তো আমি দেখলাম রেডি ফেডি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু বাইরে মানে প্রথম শুটিং তো একটু ইন্টারেস্ট ছিল যে কি হচ্ছে না হচ্ছে দেখো। তো বাইরে দেখলাম, তারপরে দেখলাম যে যেটু ক্যামেরার সামনে বসে আছে, তারপরে হঠাৎ উঠে বললো এই পুনু একটা কালো চকটক কিছু একটা দাও দেখি। তো একটা কাঠকয়লা টাইপের একটা কয়লার একটা টুকরো পাওয়া গেল, সেটা নিয়ে আসলো। তো আমি দেখলাম ফেলুদার বাড়ির পাশে, দরজার পাশে একটা জায়গায় হাত দিয়ে ফেলু লিখে দিল। ওই না পাড়ায় সব হয় না আমাদের যে হ্যাঁ, এই লেখাটা হঠাৎ লিখে দিই। এটা কিন্তু বোধহয় পার্ট অফ দ্য অরিজিনাল ডিজাইন ছিল না। কিন্তু এটা আমাদের ভবানীপুরের বাড়িতে, প্রত্যেক বাড়িতেই এই বটাদার বাড়িতে বটা লিখে রাখা হলো, কারণ আমার নিক নেম থাকতো সেটা লিখে রাখা হতো। মানে ফেলুদা আসলে পাড়ার ছেলেদের কাছেও কতটা কাছের, অ্যাকচুয়ালি ডিটেকটিভ হয়েছে দাদা, সেইটা একটা সেই ডিটেলিংগুলো বোধ হয়। ফেলুদা বাঙালি, অ্যাবসলিউটলি বাঙালি পাড়ার বাঙালি দাদা, তার জন্য যা যা করতে হয় সেই কাজ। আর কুশলের কাছ থেকেও শুনতে চাই কোনো ইম্প্রোভাইজেশনের কোনো ইনসিডেন্ট যদি মনে থাকে, নাকি কোনো সাহস হতো না ইম্প্রোভাইজ করার? সাহস তো নেই, কারণ কারণ আমি তো তখন জানি না সত্যজিৎ রায় কে, সুতরাং ভয় পাওয়ার আমার কোনো কারণ ছিল না। কিন্তু জিনিসটা কি হচ্ছে সেটাই ধারণা আমার কম ছিল, তার ফলে ইম্প্রোভাইজ করার জিনিসটা তো আমার ন্যাচারালি মাথাতেই ছিল না। হ্যাঁ, তো কিন্তু যেটা আমি ওনার যেটা বলবো সেটা হচ্ছে ইম্প্রোভাইজ ঠিক নয়, কিন্তু আমি যে দু একটা জিনিস তখন মানে এখন অবজারভেশনে বুঝতে পারি, এবং আমি অনেক জায়গায় বলেওছি, তো এখন আরেকবার শেয়ার করছি যে ওনার অভিনেতাকে অভিনয় করিয়ে নেওয়ার ধরনটা ছিল বিশেষ করে বাচ্চাদের, যে জন্য আপনারা একটু করবেন যে ওনার ছবিতে বাচ্চাদের কিন্তু অসাধারণ পারফরমেন্স আছে। মানে অপু দুর্গা বা মুকুল হাইলাইটেড হয় বটে, কিন্তু যেমন একটা ছোট্ট মানে অপুর সংসারের কাজল, আমার বাবা কলকাতায় থাকে, ওই যে সে, বা এর পোস্টমাস্টারের রতন, ওই সেই মনে আছে প্রথম যখন মাস্টার গেছে তো ভাত করেছে, ভাত হয়নি, তো তাকিয়েছে এরকম, সে বলছে আগের মাস্টার রুটি খেতে হয়েছে, মানে ভাতও রান্না করতে জানে না। এই যে অসাধারণ, মানে এই ছবিগুলো হয়তো সোনার কেল্লার মতো ওরকম জনপ্রিয় নয় বলেই পারফরমেন্সগুলো হাইলাইটেড হয়নি সেরকমভাবে। শর্ট ফিল্মগুলোতেও পাওয়া যায়, যেমন টু হ্যাঁ, পিকুতে। তো ওনার কায়দাটা ছিল হচ্ছে বাচ্চাদের অদ্ভুতভাবে করা, যে বাচ্চাদের উনি বাচ্চার লেভেলে নামতেন না, বাচ্চাকে ওনার লেভেলে উনি তুলে নিয়ে আসতেন, মানে বন্ধুর মতো। যেমন যে জন্যে আমরা যখন শুটিংয়ে যেতাম বাইরে,
থেকে ফেরার পথে সবাই ক্লান্ত, সব থেকে বেশি ক্লান্ত তো উনি, কারণ মানসিক এবং শারীরিক দুইভাবে উনি ক্লান্ত। আমি যখন নানাভাবে সবাইকে প্রশ্ন করতাম, সৌমিত্র কাকু এড়িয়ে যেত, হ্যাঁ, বাবা ভয় কাঁটা যে সৌমিত্র চ্যাটার্জিকে প্রশ্ন করছে, তখন মানিক জেঠু বলতেন যে ওকে সামনের সিটে পাঠিয়ে দাও। এবার সারাক্ষণ আমার প্রশ্নের উত্তর দিতে দিতে যেতেন। যে জন্য একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে সোনার কেল্লায়, সেটা হচ্ছে সোনার কেল্লায় যখন পুরো ছবিটা রেডি হয়ে গেল, তখন হঠাৎ ওনার মনে হলো যে মুকুলের ট্রানজিশনটা মিসিং। জাতিস্বর মুকুল, আর তারপরেই হা হা করে হাসতে হাসতে বলছে, আমি দেখো ওই দুষ্টু লোকটাকে কীরমভাবে নিয়ে যাচ্ছে, আমি কলকাতা যাব। ফেলুদা তোপসেদার যে তার 2 মিনিট আগে সোনার কেল্লা খুঁজছিল, সে হঠাৎ হয়ে গেল। তখন উনি ঠিক করলেন যে সেই সিনটা আপনারা জানেন যে ঠিক ক্লাইম্যাক্সের আগে একটা সিন আছে, আমি আমার ঘরে ঢুকি, দেখি সব কিছু ভেঙে গেছে এবং তাকাই, তারপরে আস্তে আস্তে কাঁদি, চোখটা মুছি, এরমভাবে চোখটা মুছি, একটা আছে যে ট্রান্সটা ভাঙছে আর কি ওর সেই। তো সেটা কলকাতায় হয়, সেটটা কলকাতায় হয়। তো উনি আমাকে ডাকেন, বা কোনো শুটিংয়ের মাঝখানে উনি আমার মনে নেই এখন, এতদিন আগের, উনি বলেন যে আমি কিন্তু এরকম একটা সিন করব, তোমাকে এরকম এরকম করতে হবে, হ্যাঁ, তার জন্য এই সেট এখানে বানাতে হবে। আমার আর্ট ডিরেক্টরকে জানিয়েছিলেন, হ্যাঁ, অশোকদা, অশোক কাকু কিন্তু এরকম একটা সেট বানাবে এবং তার জন্য কিন্তু আমার টাকা খরচা হবে। তো তুমি কি পারবে এই সিনটা তুমি কি করতে পারবে, আমি তোমায় বলে বলে দিলে? এই পর্যন্ত উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। এখন হলে আমি কি বলতাম, কিছু বলতে পারতাম না হয়তো। হ্যাঁ, তখন তো যেরকম আমি হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি অশোক কাকুকে বলো সেট করতে, আমি ঠিক করে দেবো। তো এই একটা আমি দেখেছিলাম। আর একটা অভিনয়, উনি তো মানে যতটুকু দরকার হতো অভিনয় করে দেখিয়ে দিতেন। আর একটা মজার ইনসিডেন্ট বলি ওনার অভিনয়ের করে দেখানোর, এবং তার সঙ্গে একটা মজা, সেটা হচ্ছে যেখানে নাহারগড় কেল্লায় আসল ডক্টর হাজেরাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, যে মুহূর্তে ফেলে দিচ্ছে সেই মুহূর্তে উকুল দূর থেকে আসছে যে ডক্টর হাজেরা কোথায়, বলছে ভ্যানিশ করে গেছে। বলছে ওরে বাবা, উঠ দেখেই ওর হয়ে গেছে, বলে ওই ল্যাগ ব্যাগে ঠ্যাং দিয়ে পেটে এক লাথি মারে, বললেন দেখাচ্ছি। মানিক জেঠু বারবার বলছেন যে কামু হচ্ছে না হচ্ছে না, আর করে লাস্টে দেখিয়ে দিয়ে পেটে একটা ঘুষি মেরে, আরে বাবা তুমি এগিয়ে আসছো কেন, কেউ উঠ যদি লাথি মারে কেউ কি এগিয়ে যেতে পারে, সে তো পিছিয়ে যাবে। যাই হোক, একটু জোরেই বলেছেন, আর ওই গলা এমনিতেই ওরকম হয়, একটু জোরে বলাতে আর পাহাড়ে প্রতিধ্বনিত হয়েছে আর কি। তো তারপরে সে তো হয়ে গেছে। দেখি দূরে কামু কাকু মুখ নিচু করে বসে আছে। তো আমি বললাম জেঠু বকেছে বলে এ করেছে, না না এরম বকা তো খেতে আমার কোনো অসুবিধা নেই, উনি বকবেন আমার কি আছে। আসলে উনি কি করতেন, আমাদের দুটো সকালে হাফ বয়েল ডিম দিত, আমি তো 2টো ডিম খেতে পারতাম না, একটা আমি খেতাম আর একটা কাউকে বলতো কাউকে বলা দরকার নেই, আমি তো টুক করে যাওয়ার সময় নিয়ে চলে যাব, উনি পরে খেয়ে নিতেন। সেই ডিমটা জ্যাকেটের পকেটে রাখা ছিল, যে ঘুষিটা গেছে না, সেই ঘুষিতে মার ফেটে গেছে। বলে আমার মনে এই জন্য দুঃখ হয়েছে, বগা খেয়ে দুঃখ হয়নি, ডিম ফেটে গেছে তাই দুঃখ হয়েছে। রাইট, এখন আমরা কতগুলো এই স্লাইড আছে সেটাতে ঘড়ির দিকে নজর রেখে আমাদের একটু ওয়াইন্ড আপ করতে হবে। তো কিছু আমাদের কাছে কালেকশন রয়েছে স্লাইডে, কিন্তু সেটা আস্তে আস্তে স্ক্রিনে আমি এইটা হচ্ছে, হ্যাঁ এটা আপনার এটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে কত মেটিকুলাসলি এবং কত আর্টিস্টিকভাবে একটা রাজস্থানের ট্যুর প্ল্যানার আপনারা দেখেছেন, যারা যারা দেখেননি এখানে দেখবেন যবে যবে উট লাগবে, যবে যবে ময়ূর লাগবে শুটিংয়ের সময়, ডে ওয়াইজ, ইনফ্যাক্ট একটা সময় রাখা আছে সিলেক্ট ভজন, তার জন্য একটা স্লট করা আছে। পুরো এই জিনিসটা এই পুরো জিনিসটা প্রিপারেশন এবং প্রি প্রোডাকশন রেকি করতে যাওয়া থেকে শুরু করে সেটা নিয়ে যদি কতটা মেটিকুলাসলি প্ল্যান করা থাকতো আর কি। এবং এটা হয়তো আমরা বাবুর কাছেই শুনবো, মানে হাউ মাচ অফ ইয়োর ইনপুট অলসো গোজ ইনটু দ্য প্রি প্ল্যানিং। না না, এটা 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 একটা খুব অসাধারণ, এরকম কিন্তু উনি কোনোদিন করেননি। মানে খুব রাফ একটা করেছেন, কিন্তু এরকম এত এত ডিটেলে করা, এবং সেটা কিন্তু পুরোপুরি মেনটেন্ড হয়েছে থ্রু আউট দ্য শ্যুট। এবং আমি একটা জিনিস ডেফিনেটলি বলবো যে সোনার কেল্লার শ্যুটটা এটা কিন্তু পশ্চিমবাংলায় কোথাও নয়, এটা কিন্তু শুধু রাজস্থানে। এবং তখন কিন্তু কিচ্ছু কমিউনিকেশনের কোনো
ব্যাপার ছিল না, এই ইমেল টিমেল ইত্যাদি ওই সব ব্যাপারটা কিছু ছিল না। পুরো জিনিসটা চিঠি লিখে হতো, ট্রাঙ্ক কলে হতো, টেলিগ্রামে হতো, এই হতো, তাছাড়া কিছু না। কিন্তু এটা মানে সোনার কেল্লার আউটডোরটা ওয়াজ একটা শিক্ষণীয় ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, এবং এটা পুরোপুরি মেনটেন্ড হয়েছে। এবং বাবা ভীষণ মেটিকুলাস ছিলেন, কারণ কোন দিন উট দরকার হবে, কোন দিন ময়ূর দরকার হবে, কোন দিন কি ক্যামেরা দরকার হবে, সমস্ত লেখা ছিল, কোন দিন কোন আর্টিস্টের প্রয়োজন ইত্যাদি। কাজেই এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। এবং সোনার কেল্লার আউটডোরে একটা ইন্টারেস্টিং যেটা বিশেষ করেছিল সেটা হচ্ছে যে আমাদের প্রথম ছিল দিল্লি, আমাদের ওইভাবেই আমাদের যাওয়া হয়েছিল আর কি। আমরা যে ট্রেনটাতে উঠেছিলাম, যে ট্রেনটাতে ট্রাভেল করছি, সেই ট্রেনের সঙ্গে একটা আলাদা বগি অ্যাটাচড করা ছিল, সেখানে আমরা ট্রাভেল করছি। এবং বগিটা দিল্লি, মানে ট্রেনটা দিল্লিতে যাচ্ছে, আমার বগিটা সেপারেটেড হয়ে যাচ্ছে। এবং আমরা দিল্লি থেকে যখন রাজস্থান যাচ্ছি, মানে জয়পুর যাচ্ছি, তখন আমরা যে ট্রেনে যাচ্ছি সেখানে ওই বগিটা আবার রিঅ্যাটাচড হচ্ছে। কাজেই এটা কিন্তু খুব কমপ্লিকেটেড ব্যাপার মানে তখনকার দিনে। এবং যেটা সবসময় ছিল যে মানে যেটা অনিল চৌধুরী আমাদের যে প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন, উনি যেটা করতেন যে আমাদের দিল্লিতে শুটিং হচ্ছে, উনি তার একদিন আগে জয়পুরে চলে গেলেন। এবং আমরা যখন জয়পুর পৌঁছালাম তখন আমাদের জন্য বাস রেডি, আমাদের জন্য গাড়ি রেডি, আমরা কোন হোটেলে থাকবো বা কোন সার্কিট হাউসে থাকবো সমস্ত ঘর অ্যালটমেন্ট অবধি হয়ে গেছে। এবং উইচ ইজ এখনো এত ক্লক ফক প্রিসিশনে কাজ হয় না, এত মেটিকুলাসলি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিজ করতে পারে না। এবং সেটা একটা মজার ব্যাপার ছিল যে আপনার মানে এটাও ধরতে হবে যে এত বড় ইউনিট, মানে কম্প্যাটেবিলিটি অনেক সময় ছিল না। যেমন এর সঙ্গে থাকবে না কারণ এ নাক ডাকে বা এ দাঁত কড়মড় করে, সেটা কিন্তু অনিলবাবু জানতেন। এবং যে কারণে এমনভাবে ঘর অ্যালটমেন্ট করা হয়েছিল যে ঠিক আছে এ নাক ডাকে না, ঠিক আছে একে দাও, এরকম একটা ব্যাপার ছিল, মানে ইম্পসিবল একটা জিনিস। এবং সেটা প্রত্যেকবার, কারণ আমরা দিল্লি থেকে জয়পুর থেকে যোধপুর থেকে বিকানির থেকে জয়সলমীর থেকে ব্যাক টু যোধপুর, এবং যোধপুর থেকে দিল্লি কলকাতা। কাজেই মানে এখন একটা ইম্পসিবল জিনিস মনে হয়, এখন সেটা করা যেত না বলে মনে হয়। একটা রেকি করতে গিয়ে এটা নিমাই ঘোষের বইতেই না, পড়া। নিমাই ঘোষের যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে মানে ওর ক্যামেরায় একটা ডিফেক্ট হয়েছিল, সেটা শুটিংয়ের সময়, কিন্তু সেটা শুটিংয়ের সময়, এটা রেকির সময় উনি যাননি, শুটিংয়ের সময় উনি গিয়েছিলেন, সেখানে একটা ক্যামেরা ডিফেক্ট হয়েছিল উইচ ওয়াজ আনফর্চুনেট, যে কারণে বেশ কিছু ছবি ওর খারাপ হয়ে গেছিলো। কিন্তু কিছু ছবি বাঁচানো গেছিলো, যেহেতু ডিফেক্টটা একটু ওই লেন্সের ওপরের দিকে হয়েছিল বলে ওপরটা এফেক্টেড হয়েছিল, নিচেটা এফেক্টেড হয়নি। তো কাজেই সেটা একটু ফেস করতে একটু আপনি মধ্যস্থতা করেছিলেন, উনি খুবই মুষড়ে পড়েছিলেন। এবং মানে আর প্রত্যেকটা এরপরে বাবাকে একটা ছবির লট দেখাতেন ইত্যাদি, তো বাবা বলে একই এটা নেই কেন, একই ওটা তোলনি না, মানিকদা ওখানে একটু প্রবলেম হয়ে গেছে, এই ধরনের সব ব্যাপার হয়েছিল। কিন্তু অসম্ভব ভালো কিছু ছবি তো রয়েছে অবশ্যই। একটা কথা এই প্রসঙ্গে উঠেছিল, বেশ কয়েকবার উটের কথা উল্লেখ করা হয়েছে, যে প্রথমে উটে ওঠার সময় মানে সঙ্গে যারা উঠেছিল তারা কি একটু নার্ভাস হয়েছিল? মানে আমি কুশলের কথা বলতে পারবো না, আমার কুশল তো ওঠেনি, কুশল তো ট্রেনে ছিল, মানে সুবিধা। আর আমার মনে হয় না সিদ্ধার্থর কোনো প্রবলেম হয়েছিল। তবে যে দুজনের প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে সন্তোষদার কিন্তু অভিনয় করতে হয়নি, ওটা অটোমেটিক্যালি হয়েছে। আর সৌমিত্র কাকু খুব স্মার্ট ছিলেন, কিন্তু ভেতরে প্রচণ্ড নার্ভাস ছিলেন। এবং সে ন্যাচারালি ফেলুদা স্মার্ট তো থাকতেই হবে, তো এটা হয়েছিল। কিন্তু দুজনেই মানে একজনকে অভিনয় করতে হয়নি, একজনকে অভিনয় করতে হয়েছিল। না, আমার কিছু প্রবলেম হয়নি, উঠতে প্রবলেম হয়নি। তবে ওঠার পরে ওর পুরো ব্যাপারটা দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম, বাপরে বাপই তো পেছন সামনে অনেক কিছু ব্যাপার আছে। বাট ওঠার সময় ভয় ছিল না, নামার সময় ভয় হয়নি। আর যখন দৌড়চ্ছিল তখন তো ক্যামেরা চলছে, ক্যামেরা অন, জিপ গাড়ির ওপর ক্যামেরা, আমার মনে আছে জিপের ওপর ক্যামেরা ছিল, সেটা ট্র্যাক করছিল, সুতরাং সেই আনন্দেই ছিলাম খুব একটা কিছু। আর প্লাস ফেলুদা বলে দিয়েছে না, তুই তো পেছনটা একটু দেখিস, মানে পেছনের লোকটাকে দেখিস, তুই তোর যা নিজের অবস্থা থাকুক পেছনের লোকটাকে দেখিস। একটা ভাব ছিল যে আমি একটু কিছু অসুবিধা নেই, কিন্তু আমার কোনো ফিল হয়নি as such।
ছবির slides হ্যাঁ, ছিল না? হ্যাঁ ছবির সম্পাদনার ক্ষেত্রে উনি আমরা সময়ের জন্য ভেবেছিলাম যে একটু কামু মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করবো যদি ছোটো ছোটো কিছু গল্প থাকে, কিন্তু তাছাড়াও ছবি সম্পাদনার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে খুব রুথলেস ছিলেন, মানে যদি মনে হতো যে ছবির দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, প্রিয় দৃশ্যও কিছু কিছু প্রিয় সংলাপ মাঝে মধ্যে বাদ গেছে, আপনাদের অভিজ্ঞতার মধ্যে যদি সেরকম কিছু থাকে। না, অভিজ্ঞতা মানে মানে উনি কতটা নির্মম ছিলেন সেটা তো আমরা আগের বেশ কিছু ছবিতে দেখেছি, কাজে আমরা মোটামুটি ভুক্তভোগী ছিলাম। আর এডিটিংয়ে আমরা একেবারে মানে সিটিয়ে থাকতাম ভয় যে এই বুঝি এটা বাদ গেল, ওই বুঝি ওটা বাদ গেল। তো সোনার কেল্লা লেংথটা বড় হয়ে গেছিল, তখন উনি দেখলেন যে ছোটদের ছবি এত বড় লেংথ হয়ে যাচ্ছে, প্রায় 2.5 ঘন্টার উপর হয়ে গেছিলো। তো কাজেই ওকে বেশ কিছু জিনিস ছাঁটতে হয়েছিল এবং আমরা একেবারে মানে হয়ে গেছিলাম, দিশেহারা হয়ে গেছিলাম মানে। কিন্তু ভীষণ খেটে সিনটা তোলা হয়েছে, সেটা বাদ চলে যাচ্ছে, যেহেতু প্রথমত ছবিটাকে এগোতে যে খুব একটা সাহায্য করছে তা নয়। তো এই ধরনের ব্যাপার ছিল। একটা খুব খেটে তোলা হয়েছিল, সেটা আমার খুবই খারাপ লেগেছিল এবং মানে রেখে দিতে পারলে এখন হয়তো ডিভিডি বা ব্লুরেতে যেসব এক্সট্রাস দেয় না, তার মধ্যে যদি এগুলো থাকতো খুব ভালো হতো, কিন্তু সে তো নেই। আমার তোলা ছবি রয়েছে, সেগুলো ক্লিপ করা গুলো নেই, না মানে বাদ দেওয়া গুলো নেই। আমার ছবি তোলা আছে কিন্তু অ্যাকচুয়াল ফুটেজটা নেই, নো লঙ্গার এক্সিস্ট। এখন একটা আমার মনে আছে যে মানে বিকানিরে যখন ওই সাহারায় সীতাহরণ বলে হা 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 করে একটা হাসি, সেখানে দৃশ্যটা কেটে দেওয়া হয়েছে, তারপরে অন্য দৃশ্যে চলে যাওয়া হয়েছে। তারপরে ছিল যে তোমরা মানে একটা একদম বিকানির কেল্লার একটা স্লোপের হেঁটে আসছে এবং ফেলু মন্দার বোসকে জিজ্ঞেস করছে, আপনি তো ভূপর্যটক, এরকম আপনি তো নিশ্চয়ই প্রচুর দেশ ঘুরেছেন, প্রচুর কেল্লা টেল্লা দেখেছেন ইত্যাদি। বললো যে আমার কেল্লায় খুব একটা ইন্টারেস্ট নেই। আর 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 বিদেশের কেল্লা বলছেন এককালে 3 কাসলস খেতাম, এখন ছেড়ে দিয়েছি। তো তখন ফেলুদা বলছে যে তো চারমিনারে চলে গেলেন না কেন, এক কাঠি সরেস হতো। এইটা একটা ডায়লগ ছিল, এটা আমার নিজের খুব একটা প্রিয় ব্যাপার ছিল, যে ওটা খুব খেটে তোলা হয়েছিল এবং খুব সুন্দর মানে এন্ট্রান্সটা এস্টাবলিশ করা হয়েছিল। তো সেটা ফেলে দিলেন, মানে সেই দুঃখ আমি এখনো ভুলিনি এবং বাবাকে এখনো আমি ওটা করিনি, ক্ষমা করিনি। আমার একটা মনে আছে, খুবই এটা ছোট, কিন্তু সেটা হচ্ছে যে ছবির পরে তো আমরা ডাব করেছিলাম, তো একদম শেষে আমার একটা সিকোয়েন্স ছিল, আমি যেখানে ডক্টর হাজরাকে বলছি এটা রাস্তা, এটা রতনের বাড়ি, এটা গিরিধারীর বাড়ি, এখানে আমরা হোলি খেলতাম, সব ভেঙে গেছে, আর এটা রাস্তা। কিসের রাস্তা মুকুল? আমার বাড়ির রাস্তা। তো ডাবিং করেছি, আমি তো স্ট্রেট ডাব করেছি, আমি তো আর লিপ দেখে মেলাতে পারবো না, আমাকে শোনাচ্ছেন নাগারায় যেটা হয়েছে আর আমি বলছি। তারপর যখন ছবি দেখলাম আমি, তারপরে ওটা তুমি একটা আমি করেছিলাম, বলেছিলাম তুমি তো রাখোনি। আমি বললাম কোনটা? আমি বললাম সব ভেঙে গেছে। ওরা তো দেখাই যাচ্ছে সব ভেঙে গেছে, আর বলে কি হবে, বাদ দিয়ে দিয়েছেন। আমারও একটা ছিল সিচুয়েশন, মানে মোটামুটি ছবিতে সবই 1 টেক ওকে থাকতো আমার, মানে আমার পোর্শন যেখানে যেখানে হতো। একটা 12-13 বার হয়েছিল, মানে সব প্রত্যেকবার ভুল ভাল হচ্ছিল। সেটা ছিল যে ফেলুদা টেলিফোনে বলছে মুকুল ধরকে, মানে মুকুলের বাবাকে, সরি মুকুল ধর বলছি, সুধীর ধরকে, মুকুলের বাবাকে, যে হ্যাঁ 2টো টিকিট, একটা আমার আর একটা আমার ভাইয়ের, মানে বেসিক্যালি আমি জানতে পারলাম যে আমি রাজস্থান যাব। এখন এতে কি হয়েছে, আমার প্রচণ্ড আনন্দ হয়েছে এবং আমাকে প্রায় একটা ক্ল্যাপ মেরে, একটা পুরো সার্কেল মেরে হোগিয়া মা, মানে মাকে খবরটা দিয়ে যাচ্ছি। এখন শর্টে কী হচ্ছিল, এই হোগিয়া আর মা এই দুটো একসাথে হয়ে যাচ্ছিল, হোগিয়াম্মা। তো হোগিয়াম্মা করলে তো ব্যাপারটা হবে না, হোগিয়া কাটো তারপরে মা বলো, এই ব্যাপারটা ছিল। তো আমি তখন নতুন নতুন তো আনন্দে, বেশি আনন্দ করতে গিয়ে হোগিয়াম্মা করে 12 বার হোগিয়াম্মা করলাম। ও মা, এটা দেখলাম পরে পুরো উড়িয়ে দিল, এর মানে শর্টটাই নেই। আমি জিজ্ঞেস করেছিলাম কি কেন সব অফ করলে? না না, আরেকটা ব্যাপার ছিল যেটা বিশেষ করে ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও বটে কিছু কিছু ক্ষেত্রে, তো হয়তো বাবার ঠিক শটটা পছন্দ হয়নি, কিন্তু ছোটদের তো সেইভাবে বলা যায় না।
খুব ভালো আছে, আরেকটা নিয়ে নি, এবার তুমি এটা একটু করো, এই এরকম একটা ব্যাপার। কাজে সেটা একটা খুব একটা সাইকোলজি আর কি, এই হচ্ছে ব্যাপার। মোটিভেটিং সাইকোলজি। অ্যাবসলিউটলি। হ্যাঁ, সেই জায়গায় রাজস্থানের পর্যটনের পেছনে সোনারকেল্লা একটা বিশাল ভূমিকা। জয়সালমীর তো পপুলারিটি পায়, তোমার নামে দোকানও আছে। তো একটা স্লাইড দেখবো, এই যে মুকুল স্টোন শপ, এটা তোমার কিভাবে এখন গেলে তোমাদের কীরকমভাবে অভ্যর্থনা হয়, বিশেষ করে তোমার শুনেছি সব না, এখন এটা কুশলই বলবে, কারণ সোনার কেল্লাতে কুশল কিন্তু সব থেকে বেশি পপুলার। ওটা তো ফেলুদার জায়গা নয়, ওটা তো কুশলের বাড়ি, মুঘলের বাড়ি। কাজেই মানে এটা একটা অভাবনীয় ব্যাপার। এটা বলবে। আমরা গিয়েছিলাম সম্প্রতি, তাও বেশ 2016 সালে একটা শুটিং করতে আমরা ওখানে গিয়ে পৌঁছই। বাবুদাও সঙ্গে ছিলেন, যদিও বাবুদা সে ছবিটার ডিরেক্টর ছিলেন না। তো আমরা গেছি প্রথম দিন বাইরে একটু শুটিং করে, পরের দিন রাজস্থানের, ওখানে তো গাড়ি ঢোকে না, অটোয়। তো আমরা গেছি, গিয়ে দেখি একদল লোক দূরে দাঁড়িয়ে আছে, কারো হাতে মালা, কারো হাতে পাগড়ি, কারো হাতে ফুল। দেখি তারা গুটি গুটি আমার দিকে এগিয়ে আসছে, এসে দেখি আমাকে এরকম ফুল দিচ্ছে, মানে মালা পরাচ্ছে, পাগড়ি দিচ্ছে। আমি বললাম কী ব্যাপার, কি বলে আমরা ওই ওর ভেতরে যে কেল্লা আছে তার মালিক বলে আমরা খবর পেয়েছি আপনি আসছেন। তা এই আমি প্রথমবার সোনার কেল্লার পরে প্রথমবার আমি গেছি 2016-তে। বলছে যে আমরা খবর পেয়েছি, শুটিং হলে সবাই খবর নেয় কে, এবং ওরা ডেফিনেটলি জানে যে মুকুলকে, ন্যাচারালি ওটা বিক্রি করেই তো ওদের এতদিন চলেছে। মানে আমাকে পাগড়ি দিয়ে, মালা পরিয়ে, ফুল দিয়ে অভ্যর্থনা করে নিয়ে গেল, অনেক সম্বর্ধনা দিল। তারপরে এই মুকুল স্টোন শপে ঢোকালো। তো পারেখ বলে কোনো ওনারের নাম, মোস্টোরের কিছু একটা। তারপরে বসলাম, তারা বললো কিছু একটা নিন। আমি যাই তাকিয়ে দেখি 1000-5 টাকার কমে কোনো জিনিস নেই। আমরা হঠাৎ করে শুটিং করতে এসে টাকা রোজগার করতে এসেছি, টাকা খুশিয়ে দিয়ে চলে যাব? হ্যাঁ। তো বললাম না ঠিক আছে। অনেক পেড়াপিড়ি করাতে যে সোনার পাথর বাড়িটা দেখে সোনার কেল্লার রহস্য উন্মোচন হয়েছিল, ওই লালমোহন বলেছে দেখেছেন সোনার পাথর বাটি, এরকম বল দেখলাম, ওটা সব থেকে দাম কম, 3000 টাকা। কারণ ঠিক আছে এটাই নিই বলে নিয়ে তার কাউন্টারে গিয়ে দিয়ে বললাম, এই কি আপনার দোকান, আপনি দাম দেবেন কেন? না আমরা প্যাক করে দিচ্ছি, এটা আপনার। আলাম এই রে 10-15 সবগুলো ছিল, একটা নিয়ে নিলে ভালো হতো। তখন মুকুল বলছে যে আমি এটা ফেরত দিয়ে অন্য জিনিস নিই। আলাম 10-15 টাকা, যেগুলো দেখে চোখ ফিরিয়ে নিয়েছি সেগুলো সব থেকে ছোট, ভেতর থেকে এটা বার করে নিলাম। এটা যদি আগে বলবি তো, হ্যাঁ, যে ফ্রিতে দেবো, বলে একটা নিন না, ফ্রিতে দিলে আমি 15,000 একটা মাল নিয়ে নিতাম। যাই হোক, না, সে গাইডও ছিল, অনেক গাইড রয়েছে যারা আবার দেখা এখানে শুটিং হয়েছিল, ওখানে শুটিং হয়েছিল। ইনফ্যাক্ট আমাদেরই দেখাচ্ছে এখানে শুটিং হয়েছিল, ওখানে শুটিং হয়েছিল, এবং অর্ধেক কিন্তু ভুল জায়গা, মানে সেখানে আদৌ কোনোদিন শুটিং হয়নি। তো যাই করে খাচ্ছিস খা, এই টাইপের একটা ব্যাপার। কারণ মুকুলের বাড়ি যেটা দেখায় সেটা তো মুকুলের বাড়ি নয়, তার কারণ সেটা তো ইন্দ্রপুরীতে হয়েছিল। তো ওটা সেট তৈরি করে মুকুলের বাড়ি করা, শুধু মুকুলের বাড়ি তো নয়, ওরা দেখা হয়েছে মুকুল বাড়ি। আর একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওদের মানে শ্রদ্ধা এবং সম্মান সত্যজিৎ রায়ের জন্য। প্রত্যেকটা এতে দোকানে সত্যজিৎ রায়ের ছবি, এবং 2-1টা ছবি এমনও আছে বাবুদা বলেছে আমার কালেকশানে নেই, কোথা থেকে ওরা পেল। এবং ওদের কথা হচ্ছে যে উনি হচ্ছেন আমাদের জয়সালমীরের ভাস্কো দা গামা যেরকম খুঁজে বার করেছিলেন আমাদের এই আমেরিকা, ওই সত্যজিৎ রায় আমাদের খুঁজে বার করেছেন। মানে বলছে নিচে বালি, ওপরে ভগবান, আর তার মাঝখানে সত্যজিৎ রায়, এছাড়া আমরা আর কিছু চিনি না। হ্যাঁ, কিছু সেল দেখাচ্ছে, কারণ এই যে কুশল এই কথাটা বললো, এর পরে আর কোনো কথা হয় না। সো দিস ইজ অ্যাজ গুড এ লাইন টু এন্ড অ্যাজ এনি। অরিজিনাল গল্পের প্রচ্ছদ, তারপরে কিছু, এইটা হচ্ছে প্রথম পোস্টার বেরিয়েছিল বোধহয়। মানে এই পোস্টারটা সারা কলকাতায়, আমরা তো ভবানীপুরে থাকতাম, তো ওটা সিনেমা পাড়া, মোটামুটি সব সিনেমা হলগুলো ওখানেই থাকে। তো সব চারদিকে দেখলাম সোনার কেল্লা, সাংঘাতিক ছবি ইত্যাদি। আমার রাগ উঠেছে এই জন্য কি, আমার মুখের তো কোনো ছবি নেই, এটা কীরকম সিনেমার পোস্টার, আমার মুখের ছবি নেই। পরে অফকোর্স একটা আসলো যেখানে আমাদের ছবি ছিল,
মানে এই ওটা যে টিজার অ্যাড, এটা তো আমার কোনো আইডিয়া ছিল না যে টিজার অ্যাড বলে একটা কনসেপ্ট আছে। তো এটা অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, আর আর কোনো স্লাইড আছে? নেই। এনিওয়ে, তাহলে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি ফর শেয়ারিং অল দি স্টোরিজ উইথ আস। খুব ভালো লাগলো, এবং আপনাদেরও ধন্যবাদ যে আপনারা Thank you, ভালো মন দারুণ দিয়ে audience, শুনলেন। thank খুব you. ভালো, ভেরি গুড অডিয়েন্স। এবার ধন্যবাদ কিছু সবাইকে। ক্লিপিংস দেখানো হবে নাকি? একটা ক্লিপিং আছে। আপনার ব্যক্তিগত সংগ্রহ থেকে, হ্যাঁ ওটা ক্লিপিংটা কতক্ষণের? হ্যাঁ, 5 মিনিট দেখানো হোক না ওটা। ওই হ্যাঁ, এটা হচ্ছে আমি তখন কিছু ফুটেজ তুলেছিলাম, তার মধ্যে থেকে একটা ছোট্ট একটা ব্যাপার, এটা রাফ কাট বলা যেতে পারে, সব মিলিয়ে। হ্যাঁ, এখানে সাউন্ড কিছু নেই, জাস্ট মোটামুটি শুটিংয়ের কিছু ফুটেজ। এটা কয়লার গাড়িতে। ইনি হচ্ছেন অনিল চৌধুরী, প্রোডাকশন কন্ট্রোলার, সুভাষ দে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাবার পাশে সৌমেন্দু রায়। এটা হচ্ছে যোধপুর বাজারে শুটিং চলছে। এটা কি সেই টুপি কেনার দৃশ্যটা? হ্যাঁ, ইনি হচ্ছেন পুরু সেন, আমাদের এডি। সে তো বটেই। পুলিশ কত ভদ্র, আজকাল তা নয় কিন্তু। এটা তখন কি ক্যামেরায় তোলা? এটা হচ্ছে যোধপুর সার্কিট হাউস। না, এটা কি ক্যামেরা? কি ক্যামেরা? অ্যারিফ্লেক্স। এটা আমি কি ক্যামেরা তুলেছি? এটা হচ্ছে 16mm বোলেক্স। এটা কি তখন আপনার শুটিংয়ের সঙ্গেই থাকতো অন্য ছবির জন্য? সোনার কেল্লার সময় ছিল, আর অশনি সংকেতের সময় ছিল। বাবু, একটু ফেলিসিটেশন।
এবার তোপসে সিদ্ধার্থ চ্যাটার্জি প্লিজ একটু ফেলিসিটেশন। and Kushal Chakraborty. ওনার সেন্ট লরেন্সের মাঠ was very favorite of his. Thank you so much. Thank you for your All right, thank you. Sure. হয়েছে দেব?